হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। আজকের টপিকটা হচ্ছে আমাদের এসএসসি মানে ফিজিক্স এর লাস্টের দিকে, একদম লাস্টের পোর্শনের টপিক আমাদের তড়িতের চৌম্বকীয়। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। তার আগে সবাই একটু বলে নাও তোমাদের এসএসসি পরীক্ষাগুলো কেমন হচ্ছে। আমার জানার মতে 2টা সাবজেক্ট হয়ে গেছে তোমাদের। নিচের কমেন্টে লেখো কে কোত্থেকে আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, আর এখন লেটেস্ট যে ব্যাপারটা এসএসসি পরীক্ষাটার প্রশ্ন কেমন হলো, তোমার পরীক্ষা কেমন হলো, নিচের কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও, বিশেষ করে আমাকে জানাও। ওকে ওকে ফাইন। আজকে চ্যাপ্টারটার নামটা শুধু লিখবো আমরা আজকে, যেটা হচ্ছে তড়িতের চৌম্বক ক্রিয়া। চৌম্বক ক্রিয়া এই টপিকটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। চৌম্বক নিয়ে প্রচুর খেলাধুলার বিষয় আছে, আর অলরেডি আমাদের খেলাধুলা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে। এই তো দেখো ডিম্বাকৃতি কিছু চৌম্বক আছে আমাদের কাছে, আহ বৃত্তাকার চৌম্বক আছে কিছু আমাদের কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে দণ্ডাকৃতি চৌম্বক, তাই না? আর এখানে দেখতেছো তো এটা নর্থ সাউথ বুঝাচ্ছে। আর কয়েকটা জিনিস এছাড়া আরো এনথুজিয়াস্টিক কয়েকটা জিনিস, যেমন তোমাদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয় জেনারেটর ডিসি নিয়ে, এইটা নিয়ে আমরা চাইবো কিছু অ্যানিমেশন ভিডিও বা কিছু ভাবে তোমাকে বোঝানোর জন্য আর একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। ওকে ফাইন, সবাই নিচের কমেন্টে দেখো, আমি এখনই কমেন্ট গুলো পড়বো। তোমার নিচের কমেন্টে জানায় দাও যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে। আমার জানা মতে পরীক্ষা খুবই ভালো হওয়ার কথা, যেহেতু প্রিপারেশন অনেক ভালো ছিল। আর বাংলা আর ইংরেজি মনে হয় তোমাদের হয়ে যাওয়ার কথা। আর এর ক্ষেত্রে ছোট্ট একটা ব্যাপার থাকবে তোমাদের সাথে, যে এই পরীক্ষাগুলোর ব্যাপারে আমি আগেও বলছি তোমাদের, আমাদের শুক্রবারে কিছু প্রশ্ন নিয়ে কথাবার্তা ছিল, কিছু সাজেশন ছিল। শুক্রবারে লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করতে পারোনি তারা ইউটিউবে, আমাদের ইউটিউব চ্যানেলে তুমি দেখে ফেলতে পারো যে কিছু লাইভের বা এসএসসি পরীক্ষা নিয়ে কিছু সাজেশন ছিল আমাদের। আমি যেহেতু ফিজিক্স ক্লাসে, তো ফিজিক্স ক্লাসের সম্বন্ধে আরো কিছু সাজেশন বলবো। সাজেশনের ব্যাপারটা হচ্ছে কি করতে পারো তুমি পরীক্ষার আগে, কিভাবে পরীক্ষা দিতে পারো। আর ছোট্ট একটা ব্যাপার জানায় রাখি আমরা, যে তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে 4 ঘন্টা ব্যাপী, আমি আবারও বলি 4 ঘন্টা ব্যাপী আমাদের ছোট্ট একটা লাইভ ক্লাস এখানে হবে। ওকে, এখন আমি নিচে একটু কমেন্টে দেখতেছি তোমাদের যে কে কে আসো আমাদের সাথে। ওকে, এখন অনেকেই বলছে যে রাজীব মাহমুদ উত্তরা থেকে আমাদের সাথে আছে। আর আহ শাহ কবির, ও হচ্ছে শাহ কবির আমাদের কাছে আছে হচ্ছে। অনেকে বলতেছে রিয়াজ যেমন বলতেছে সে এইচএসসি তে আছে আমাদের সাথে, এইচএসসি ক্লাস করতেছে। হ্যাঁ, তোমাদেরও কিছু টপিক আছে চৌম্বক ক্রিয়া, এটা দেখতে পারো। যেমন ইনোসেন্ট বিল্লাহ, ও বললো পটুয়াখালী থেকে, সে আমাদের সাথে আছে, সে নিউ 10-এ মাত্র। ফাইন, তোমাদের এই টপিক গুলো কিন্তু অলরেডি কাজে লাগবে। যেমন ফাহিম শাহরিয়ার বলতেছে আহ সে এসএসএসি থেকে আমাদের সাথে আছে। আহ বিক্রম বলতেছে পাবনা থেকে আছে, আফরিন নরসিংদী থেকে, আনিকা খিলগাঁও থেকে, আহ শেহজাদ খুলনা থেকে আমাদের সাথে আছে, অনেক দূর থেকে আছে, আশিক মহাখালী থেকে, আর মাইদুর টাঙ্গাইল থেকে এই মাত্র আমাদের সাথে জয়েন করলো। ওকে ফাইন, তো এই যখন হচ্ছে আমাদের ব্যাপার, তো এখন আলী বগুড়া থেকে আমাদের সাথে মাত্র আছে। ওকে, এখন আমরা যেই কাজটা করব এখনের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে তড়িতের চৌম্বক ক্রিয়া নিয়ে টুকটাক কথাবার্তা বলবো। এখন চৌম্বক নিয়ে যদি পড়ার আগে বা যেই ব্যাপারগুলো আমাদের ফার্স্টের দিকে একটু খেয়াল রাখা লাগবে, চৌম্বকের শক্তিটা বা চৌম্বকের এই ব্যাপারগুলো সরি, একটু চৌম্বকের এই ব্যাপারগুলো আমাদের একটু ফিলিংস এর বা ফিল করার কয়েকটা ব্যাপার আছে চৌম্বকের ক্ষেত্রে। চৌম্বক কিভাবে কাজ করে বলরেখার ক্ষেত্রে। তো আমাদের একদম বেসিক যে রুলস ছিল চৌম্বকের ক্ষেত্রে, হ্যাঁ অনেকেই বলতেছে, যেমন নীরব, ও নাকি লন্ডন থেকে আমাদের সাথে আছে। ফাইন, অনেক আছে দেশ থেকেও লন্ডনে থাকতেছে, ওরা আমাদের সাথে আছে। এখন একটু দেখো, তোমাদের এখানে দণ্ডাকৃতির একটা চুম্বক দেখানো হচ্ছে। ওকে, একটু যদি ভালো করে খেয়াল করো, দণ্ডাকৃতি চুম্বক, এই যে লাল অংশটা ছিল চুম্বকের ক্ষেত্রে সেটা হচ্ছে নর্থ, আর এই যে নীল অংশটা সেটা হচ্ছে সাউথ। এই তো দণ্ডাকৃতি চুম্বক গুলো। ওকে, এখন এই যখন হচ্ছে ব্যাপার, তখন একটা জিনিস দেখো, খেয়াল করো, যে যখন আমরা জানি অপোজিট যে চুম্বক গুলো আছে পরস্পরকে আকর্ষণ করতেছে, দেখতেছো? আকর্ষণের ফলে ওরা পরস্পরের সাথে কি যুক্ত হয়ে আছে। কিন্তু আমি যখনই বলবো যে না, বিপরীত চৌম্বক ক্ষেত্রগুলো, আমি যখনই বলতেছি বিপরীত চৌম্বক ক্ষেত্রগুলোর কথা, যে দেখো এখানে নর্থের সাথে আমরা যখন নর্থকে আনবো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে পারো, নর্থকে সাথে যখন আমরা নর্থকে আনবো, তখন দেখো একটু লিফট করবে চৌম্বকটা, দেখো এই তো দেখতেছো লিফট করতেছে ব্যাপারটা, এই তো চৌম্বকটা মুভ করতেছে উপরে, আপওয়ার্ড মুভ করতেছে। দেখো তোমরা যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, চৌম্বকটা আপওয়ার্ড কি করতেছে বলো,
মুভ করতেছে চুম্বকটা। ওকে, একটু ভালোভাবে দেখাই চুম্বকের মুভমেন্টের যে ব্যাপারটা, আরেকটু ক্লিয়ার হবে চুম্বকের মুভমেন্টের এই ব্যাপারটা যদি দেখাতে চাই। ধরো আমি একটা সামনে খাতা রেখে তোমাকে দেখাচ্ছি। একটু দেখো আপওয়ার্ড মুভ করতেছে, মুভের ফলে চুম্বকটা পড়েই গেল, তাই না? ওকে ফাইন। এখানে যে ব্যাপারটা একটু বুঝার জন্য, যে এখানে দেখো চুম্বকটা আপওয়ার্ডলি কি করতেছে, মুভ করতেছে, এটা দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেখো, এখানে আমরা শালাকা চুম্বকও ব্যবহার করতে পারি। এই শালাকা চুম্বকটার কথা একটু বলে রাখি। এখানে দেখো ওর কয়টা পিঠ ছিল শালাকা চুম্বকের ক্ষেত্রে? পিঠ হচ্ছে দুটো, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। একটু আগেই দেখতেছো লাল যেটা সেটা অ্যাকচুয়ালি সাউথ পোলের মতো কাজ করবে, আর নীল যেটা সেটা কাজ করতেছে, সরি, নীল যেটা সেটা সাউথ পোলের মতো, লাল যেটা সেটা কাজ করবে হচ্ছে নর্থ পোলের মতো। এখন তুমি ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, দেখো এখানে কালারটা যদি দেখি লাল। এখন দেখো তো, দেখতেছো যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পুরা সিস্টেমটা দেখো ঘুরতেছে বা এটাকে আকর্ষণ করার একটা চেষ্টা করতেছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, দেখো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এটা টুইস্টিং হচ্ছে না, দেখেন রোটেশন হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইয়াতে ব্যবহার করে থাকি, মোটরে ব্যবহার করতে থাকি। দেখো একটু রোটেট করতেছে, বুঝতেছো? দেখো একটু রোটেট করতেছে চৌম্বকটা, যে রোটেট করতেছে বা রোটেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি মোটরের ক্ষেত্রে। মোটরের ক্ষেত্রে দেখা যায় স্থায়ী যে চুম্বকটা থাকবে সেটার সাথে বিপরীত মেরু দেওয়া হয়, পরে দেখো একটা টুইস্টিং বা একটা মোচড় কাজ করতেছে, টুইস্টিং ইফেক্ট কাজ করবে। ওকে ফাইন। তো এই যে একটা অদৃশ্য বল কাজ করতেছে, দেখো একটা অদৃশ্য বল এখানে কাজ করতেছে বা আকর্ষণ করার একটা চেষ্টা করতেছে, অদৃশ্য বল। এটার ক্ষেত্রে ওর যে প্রভাবটা, আকর্ষণ বা বিকর্ষণ, এটার জন্য আমাদের ফার্স্টে যে টপিকটা একটু জানা লাগবে। আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, আমরা আগের মতো পুরো চ্যাপ্টারটাকে কয়েকটা টাইপে ভাগ করে নিব। ফার্স্টেই আমাদের যে টাইপ ওয়ানটা থাকবে সেটা চৌম্বক ক্ষেত্রে একদম বেসিক এলিমেন্টারি জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো আমরা। যদি চৌম্বক ক্ষেত্রে বেসিক বা এলিমেন্টারি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা লাগে, প্রথমেই যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে বলরেখা নিয়ে কথাবার্তা। তো আমরা যদি একটু হ্যাশ দিয়ে, টাইপ ওয়ানে অ্যাকচুয়ালি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র নিয়ে কথাবার্তা বলবো। তো চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে কিভাবে কাজ করে না করে এই জিনিসগুলো একটু আমরা খেয়াল করবো। যদি এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি খেয়াল করতে চাই, তো এইটার জন্য যে একটা চৌম্বক পরস্পরকে আকর্ষণ করতেছে, বিপরীত মেরুগুলো আর সমমেরুগুলো পরস্পরকে বিকর্ষণ করছে, এই ব্যাপারটা কেন হচ্ছে, বা এই আকর্ষণ বা বিকর্ষণ বলগুলো একটা রেখার মাধ্যমে হচ্ছে, এই রেখাটা কে, এটাকে একটু চেনা লাগবে আমাদের। এখন তোমার নিচের কমেন্ট একটু লিখে দাও তো, যে আকর্ষণ বা বিকর্ষণ করছে যে অজানা রেখাটা, এটা কে রেখাটা, একটু নিচের কমেন্টে লিখে দাও। এই রেখাটা একটা নাম কিন্তু অবশ্যই বইয়ে উল্লেখ করা ছিল, আহ যেমন অনেকেই, যেমন সাগর আমাদের সাথে মাত্র জয়েন করলো, আসাদ নোয়াখালী থেকে আমাদের সাথে জয়েন করছে, আহ পূর্ণ জয়েন করলো, আর নাহিন, রোপা, আকাশ। হ্যাঁ, আকাশ সবার আগে অ্যান্সারটা দিল। আকাশ বলল তড়িৎ বলরেখা। ফাইন, হ্যাঁ বলরেখা যেটা থাকবে। হুম, এরপর পারভিন, নাহিন, ওরা সবাই নিচে কমেন্টে লিখে দিল বলরেখা। ফাইন, এটাকেই অ্যাকচুয়ালি বলবো আমরা চৌম্বক বলরেখা। ওকে, তো এই যে ব্যাপারটা, এখন আমরা যে রেখাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চৌম্বক বলরেখা। সেটা হচ্ছে একটা অদৃশ্য রেখা যেটার মাধ্যমে চৌম্বক আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। তো যে কোনো একটা ফান্ডামেন্টাল বা বেসিক চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, ধরো আমরা যদি একটা শালাকা চুম্বক আঁকতে চাই, ধরো এটা হচ্ছে আমাদের একটা চুম্বক, আমরা চুম্বক আঁকতে চাচ্ছি, এই জিনিসগুলো, এগুলো কিন্তু বেসিক এলিমেন্টারি জিনিস। এগুলো অ্যাকচুয়ালি এসএসসি থেকে এইচএসসি সবগুলোতেই চৌম্বকের এই টপিক গুলো খুব ডিটেলস ভাবে আলোচনা করা আছে। এগুলো কিন্তু লাগবেও আমাদের, হ্যাঁ, এই টপিক গুলা। তো এইটাকে আমরা যদি একটু পোলে ভাগ করি, ধরো এইটাকে বললাম আমরা নর্থ আর এইটাকে বললাম সাউথ। তো বলরেখাগুলো কল্পনা করা হয় নর্থ পোল থেকে লম্বভাবে নির্গত হয়, মানে নর্থ পোল থেকে বের হয়, এটা প্রবেশ করতেছে সাউথ পোলে। তো এই যখন হয় ঘটনা, তখন দেখো বলরেখাগুলো নর্থ পোল থেকে বের হবে, সাউথ পোলে প্রবেশ করবে। সেম একই ভাবে নর্থ পোল থেকে বের হলো, সাউথ পোলে প্রবেশ করলো। এখন দেখো আমরা যদি ডিরেকশনটা তোমাকে দেখাইতে চাই, সেই ক্ষেত্রে ব্যাপার কি হবে? তো ডিরেকশনটা কি থাকে বলতো, আমরা একটু আগে বললাম দিকটা নর্থ থেকে সাউথ পোলের দিকে, নর্থ থেকে সাউথ পোলের দিকে। আর দুটা বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, মানে বলরেখাগুলো যদি ভেবে বের হয়, এটা ইন্ডিভিজুয়াল লাইনের মাধ্যমে ওরা থাকবে, ইন্ডিভিজুয়াল লাইনের মাধ্যমে ওরা নর্থ থেকে সাউথে প্রবেশ করবে, নর্থ থেকে সাউথে প্রবেশ করবে।
ওকে, তাহলে একটা জিনিস বলো তো, যে বলরেখাগুলো কি কখনো পরস্পরকে ছেদ করবে? না, কখনো পরস্পরকে ছেদ করবে না। আর ওরা কোন প্রান্ত থেকে নির্গত হয়? নর্থ পোল থেকে। আর কোন প্রান্তে প্রবেশ করে? সাউথে। ওকে, উত্তর মেরু থেকে বের হবে আর দক্ষিণ মেরুতে কি প্রবেশ করবে। ওকে ফাইন। না, এখন লোপা একজন বললো যে তড়িৎ রেখা। না, এটা তড়িৎ রেখা না, এটা অ্যাকচুয়ালি হবে চৌম্বক বলরেখা। তো চৌম্বক বলরেখা দিয়ে আমাদের সামান্য কিছু এই জিনিসগুলো একটু লেখা হলো আমাদের, যে বলরেখার পরিমাণটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বলরেখা, যে যেই বলের মাধ্যমে, যে একটা অদৃশ্য বলের মাধ্যমে। এখন দেখো তো, আমি যদি আশেপাশে দুটো চুম্বক আনি, এই চুম্বক গুলা পরস্পরকে আকর্ষণ করতেছে না? দেখো, সাই করে আকর্ষণ করতেছে পরস্পরকে। এই যে আকর্ষণ করতেছে, ওরা কিসের মাধ্যমে আকর্ষণ করতেছে? একটা অদৃশ্য বলের মাধ্যমে, তাই না? এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি? চৌম্বক বলরেখা বলি। ওকে, তো আহ এইখানে যে একটা ব্যাপার থাকবে, যেমন হ্যাঁ রাইসা নিচে অন্তর রাইসা একটা কথা বলো, নর্থ টু সাউথ পোলের দিকে, ফাইন। এইসব ইন্টারাকশন গুলো করা লাগবে নিচে, যে একটা কোশ্চেন করলে নিচের মধ্যে যদি তোমার কমেন্টে খুব দ্রুত লিখে ফেলতে পারো। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবা, যে খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম আর ক্যালকুলেটর অবশ্যই আমাদের ক্লাসগুলোতে থাকবে। ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের চৌম্বক বলরেখা নিয়ে যে ব্যাপারটা, এটা একটু দেখলাম। চৌম্বক বলরেখা নির্গত হচ্ছে নর্থ পোল থেকে, প্রবেশ করছে হচ্ছে সাউথ পোলে। ওকে ফাইন। এখন আমরা ছোট্ট আরেকটা একটু ব্যাপার দেখবো, যে চৌম্বক ফ্লাক্স। মানে আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখা লাগবে, বা যে জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে টোটালি বুঝতে বা পুরোপুরি বুঝতে আমাদের ব্যবহৃত হবে। চৌম্বক ফ্লাক্স। তো চৌম্বক ফ্লাক্সকে সাধারণত আমরা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, ফাই। এই চিহ্নটার নাম হচ্ছে ফাই। এখন ফাই জিনিসটা কি, বা ফাই এর ব্যাপারটা কি, সেটা একটু বুঝিয়ে দিই। ফাইটা কিছুই না, ফাইটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিমাণটা। মানে কোন একটা চৌম্বক ক্ষেত্রে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স থাকবে, অ্যাকচুয়ালি সেটা চৌম্বক ক্ষেত্রের পরিমাণটা নির্দেশ করে। আর এখানে একটা কথা হতে পারে, তাহলে চৌম্বক ফ্লাক্সটা কি? চৌম্বক ফ্লাক্স হচ্ছে একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার পরিমাণটা। মানে তাহলে চৌম্বক ফ্লাক্সটা মানে কি, একটু কমেন্টে লিখে ফেলো, একক ক্ষেত্রে চৌম্বক বলরেখার পরিমাণটা। চৌম্বক বলরেখার পরিমাণ। এখন একটা জিনিস বলো তো, মানে যদি একটা চৌম্বক ক্ষেত্র খুবই শক্তিশালী হয়, তাহলে অবশ্যই ওর একক ক্ষেত্রফলে বলরেখার পরিমাণ বাড়বে নাকি কমবে? নিচে কমেন্ট একটু লিখে ফেলো তো। যদি একটু আমি আরেকবার কোশ্চেনটা করি, যদি একটা চৌম্বক ফ্লাক্সের পরিমাণ বা চৌম্বক ক্ষেত্রটা অনেক বেশি শক্তিশালী হয়, তখন চৌম্বক ফ্লাক্সের যে পরিমাণটা বা এটার পরিমাণটা কি বাড়বে? বলরেখার পরিমাণটা কি বাড়বে নাকি কমবে? চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হলে বলরেখার পরিমাণ বাড়বে নাকি কমবে? নিচের কমেন্ট একটু লিখে ফেলো। হ্যাঁ, অনেকেই বলতেছে একক ওয়েবার। হ্যাঁ, অনেকে আবার কমেন্ট বলতেছে, ভাইয়া আমরা জানি এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, আর এইচএসসি মানে এইচএসসি পরীক্ষা খুবই সামনে। আমরা জানি ব্যাপারটা, অনেকে টেস্ট পরীক্ষা শেষ, অনেকে মডেল টেস্ট দিচ্ছ। এখন আমাদের আজকেই বলতে গেলে, আজকে মনে হয় আর একটা বা দুইটা লাইভ ক্লাস হবে ফিজিক্সের উপর। এরপরে শুরু হবে আমাদের এইচএসসি ফিজিক্স আর কেমিস্ট্রি। আর খুব সম্ভবত খুবই কাছাকাছি সময়ে আমরা কেমিস্ট্রি লাইভ ক্লাসটা এইচএসসি একটু শুরু হচ্ছে এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহে থেকে। আর সিমালটেনিয়াসলি সাথে সাথে অবশ্যই ফিজিক্সের লাইভ ক্লাসগুলো এইচএসসি। আর এই আপডেট গুলো জানতে অবশ্যই আমাদের পেজে তুমি সাবস্ক্রাইব করতে পারো, লাইভ মানে লাইক দিতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের অলরেডি যে ভিডিও গুলো ইউটিউবে আছে এইচএসসি ক্লাস গুলো, সেগুলো ইউটিউবে আছে। তুমি আমাদের 10 মিনিট স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর সাবস্ক্রাইব করলে তুমি দেখবে যে আপডেট লেটেস্ট ভিডিও গুলো এখানে সাথে সাথে আমাদের এখানে আপডেট হয়ে যায়। আর আমাদের ফেসবুক ফ্যান পেজে বা আমাদের পেজে, ফেসবুক পেজে তুমি তোমার নোটিফিকেশন গুলো অন রাখতে পারো। তখন সেখানে খুব নিয়মিত লাইভ ক্লাসের আপডেট গুলো দেওয়া হবে। ওকে ফাইন। হ্যাঁ, অনেকে বলতেছে হ্যাঁ একক ওয়েবার বাড়বে, যেমন অনেকেই নিচে অ্যান্সার লিখছে, সারা, মানিক, বিল্লা, রাইসা, অনি, খলিল, রাতুল, তুহিন, তানজিম, আরিফ, জয়তি, অভি, অনেকেই বলতেছে বাড়বে। এখনের যে ব্যাপারটা এই ক্ষেত্রে হচ্ছে, যেমন মারিয়া সবার লাস্টে বললো চৌম্বক বলরেখার পরিমাণ বাড়বে। তো এখান থেকে ছোট্ট একটা ব্যাপার বলা যায়, যে চৌম্বক বলরেখাটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল, তো সমানুপাতিক চৌম্বক ক্ষেত্রের। একটা চৌম্বক ক্ষেত্র যত বেশি শক্তিশালী, ওখানে বলরেখার পরিমাণটা কি তত বেশি বাড়বে। আর বলরেখা বাড়া মানে হচ্ছে একক ক্ষেত্রফলে
ফ্লাক্সের পরিমাণও বাড়তেছে, তাই না? ফাই-এর পরিমাণ বাড়তেছে, আর এই ফাইটা চৌম্বক ক্ষেত্র বাড়াতে সাহায্য করে। আর নিচে তুমি একটা কথা লিখতে পারো, একটা নোট দিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ফাই-এর পরিমাণ যদি বাড়ে অবশ্যই ওই মাধ্যমে চৌম্বক ক্ষেত্র ওর পরিমাণও কি হবে, সাথে সাথে বাড়বে। আর একই রকম কথা, যদি ফাই-এর পরিমাণ কমতে থাকে তাহলে ওখানে চৌম্বক ক্ষেত্রের পরিমাণও কি হবে, কমবে। তো এই টাইপ 1-এ আমরা একদম বেসিক জিনিস নিয়ে কথা বললাম, চৌম্বক ক্ষেত্র কাকে বলে, চৌম্বক বলরেখা কি, চৌম্বক ফ্লাক্স কি, আর ফ্লাক্সের সাথে তড়িৎ ক্ষেত্রের বা চৌম্বক ক্ষেত্রের কি সম্পর্ক সেটা দেখলাম। কিন্তু চ্যাপ্টারের নামটা একটু মনে রাখা দরকার আমাদের, তড়িতের চৌম্বক ক্রিয়া। তো এখানে মেইন চৌম্বক ক্ষেত্র নিয়ে কথা না বলে তড়িৎ কিভাবে চৌম্বক ক্ষেত্রের উপর কাজ করে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, তো এখন একটু আসি যে আবেশের ব্যাপারটাতে। হ্যাঁ, তড়িৎ চৌম্বক ক্ষেত্রে কনভার্ট হতে পারে, চৌম্বক তড়িৎ ক্ষেত্রে কনভার্ট হতে পারে, এই যে আবেশের প্রক্রিয়াটা সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এখানে একদম বেসিক বা বেসমেন্টের যে জিনিসগুলো আমাদের টাইপ 1-এ পড়া হলো চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে, এখন আমরা চৌম্বক আবেশের ক্ষেত্রে আসবো, তাড়িৎ চৌম্বক আবেশের ক্ষেত্রে। ওকে, এখন আমরা যদি আবেশের ব্যাপারটাতে আসি, সেখানে কয়েকটা জিনিস একটু আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একটু দেখবো, সেটাকে আমরা টাইপ 2 বলতেছি। হ্যাঁ, সেখানে আবেশ নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে তো টাইপ 2টা হচ্ছে আমাদের আবেশ নিয়ে। তো আবেশ দু রকমের হতে পারে। আবেশ ক রকম হতে পারে? দুই রকমের আবেশ। একটাকে আমরা বলতে পারি চৌম্বক আবেশ, আরেকটাকে বলতে পারি চুম্বক আবেশ, মানে চুম্বক কোনো কিছুকে আবেশিত করতেছে। আরেকটাকে বলতে পারি আমরা তড়িৎ আবেশ। মানে একটা জিনিস মনে রাখবা, কখনোই চৌম্বক ক্ষেত্র সরি, কখনোই চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র আলাদাভাবে কাজ করতে পারে না। যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে সেখানে অবশ্যই চৌম্বক ক্ষেত্র থাকবে, আর যেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে সেখানে অবশ্যই তড়িৎ ক্ষেত্র থাকবে। তো চৌম্বক আবেশ মানে বোঝায় যখন চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রে কনভার্ট হচ্ছে, আর তড়িৎ আবেশ মানে বোঝায় যখন তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে কি কনভার্ট হচ্ছে। এখন দুই ধরনের আবেশ, আর এই আবেশ নিয়ে কোন বিজ্ঞানী সবার প্রথম অনেক আলোচনা করছে আর আবেশের সূত্র আছে, নিচে কমেন্ট একটু লিখে দাও। আবেশের কোন কোন সূত্রগুলো আছে, কোন বিজ্ঞানী অ্যাকচুয়ালি আবেশের সূত্রগুলো নিয়ে আলোচনা করছে, এটা নিচে কমেন্টে লিখে দাও। ওকে, ওকে ফাইন। যে আপনাদের ইউটিউবের অ্যাড্রেসটা কি? হ্যাঁ, আমাদের ইউটিউবে 10 মিনিট স্কুল লিখে তুমি সার্চ দিলেই হবে। আমাদের হিউজ কন্টেন্টের একটা পেজ আছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথমেটিক্স, ইংলিশ, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, এগুলো নিয়ে হিউজ অনেকগুলো ক্লাস আছে, তুমি দেখতেই পারো। আর হামিম ও অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারটা দিল, সে বললো মাইকেল ফ্যারাডে। আর সাজু সে আংশিক অ্যান্সার দিল, সে বললো মাইকেল। পুরো নামটা একটু বলো, কারণ লটা হচ্ছে ফ্যারাডেস ল, ঠিক আছে? না, অনেকে বলছে ফ্লেমিং। ফ্লেমিং কিন্তু ডিরেকশন ব্যবহার করতে বা ডিরেকশন কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলতেছিল। তো আবেশ নিয়ে অ্যাকচুয়ালি আবেশের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডের। ওকে ফাইন। যেমন ইনোসে ও বিল্লা, নাবিলা আর সারা, এই মাত্র মানে এক্স্যাক্টলি যে অ্যান্সারটা সেটাই দিল আমাদেরকে। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা আবেশের ক্ষেত্রে আবেশের দুইটা প্রক্রিয়া দেখব, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রক্রিয়া দেখব আবেশের ক্ষেত্রে। হ্যাঁ, তো ফার্স্টের যে ব্যাপারটা থাকবে, আমরা কোন আবেশের কথা বললাম? চুম্বক আবেশের কথা বললাম। ওকে, তো এই চ্যাপ্টারে একটা কথা বলি, এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল কিন্তু ইন্টারেস্টিং। এই জিনিসগুলো একটু পড়া লাগবে, এই চ্যাপ্টারের থিওরি গুলো একটু বুঝলে ওর কোশ্চেনের ছোটখাটো মারপেচ আর ব্যাখ্যাগুলো দেওয়া যায়। ওকে, তো আবেশের ক্ষেত্রে যখন বলতেছি চৌম্বক আবেশের ক্ষেত্রে, আমি আরেকবারও বলে রাখি, চৌম্বক আবেশের ক্ষেত্রে চৌম্বক দ্বারা আমরা কোনো কিছুকে আবেশিত করব। এটা যখন ব্যাপার, তখন একটা ব্যাপার হচ্ছে, দেখো ধরো একটা বদ্ধ কুণ্ডলী, এরকম তারের একটা কুণ্ডলী আছে, সেটার এই পাশে আমরা ছোট্ট একটা গ্যালভানোমিটার দিলাম। গ্যালভানোমিটারের কাজটা হচ্ছে তড়িতের অস্তিত্ব নির্ণয় করা, মানে তড়িৎ প্রবাহ আছে কিনা সেটা মেজার করা। যদি তড়িৎ প্রবাহের অস্তিত্ব পাওয়া যায় তো গ্যালভানোমিটারের কাঁটা কি কেঁপে উঠবে, তাই তো? এই যখন ব্যাপার, আমি তখন যে কাজটা করব, যে এইখানে একটা চুম্বককে ইনওয়ার্ড আপওয়ার্ড করবো, মানে কুণ্ডলীর ভিতরে একবার চুম্বকটাকে প্রবেশ করাবো, এরপর বাইরে নিয়ে যাব, মানে একবার আমরা ঢুকাবো চুম্বকটাকে, এরপর বাইরে নিয়ে আসবো। ওকে, তো আমরা এখানে চুম্বকের মুভমেন্ট একটু দেখাই। একবার চুম্বকটাকে ভিতরে কুণ্ডলীর ভিতরে প্রবেশ করানো হচ্ছে, একবার বাইর করানো হচ্ছে।
ধরো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ পোল। এই যখন আমরা কাজটা করি তখন আমরা দেখবো যে এই গ্যালভানোমিটারের যে কাঁটাটা ছিল সেটা কেঁপে উঠতেছে, মানে সামথিং লাইক দ্যাট। তারের একটা কুণ্ডলী থাকবে, উম এভাবে দেখাই যে তারের সাপোজ একটা কুণ্ডলী থাকবে, এই কুণ্ডলীটার মধ্যে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র যেটা থাকবে কুণ্ডলী আকারে তার আছে। হ্যাঁ, তো এখানে গ্যালভানোমিটারের আমাদের নতুন একটা পেজ, যে পেজটা হচ্ছে 10 মিনিট স্কুল সায়েন্স ক্লাব। এখানে আমাদের ছোট্ট একটা কথা বলে রাখি, সায়েন্স ক্লাবে টোটালি ফ্লোরটা হচ্ছে বা টোটালি টপিক গুলো হচ্ছে এবং সাইন্টিফিক্যাল মানে সাইন্টিফিক কয়েকটা এক্সপেরিমেন্ট গুলো তোমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরা হবে। ওইখানে আমরা আরো ডিটেলস এই সংক্রান্ত জিনিসগুলো নিয়ে বেশ কিছু কাজ আসতেছে আমাদের খুব রিসেন্টলি। তোমরা চাইলে ওই পেজটা লাইক করে দিতে পারো, ঠিক আছে? তো একটু আমরা আমাদের কাহিনী ফিরে আসি। তার একটা কুণ্ডলী ছিল, সেই কুণ্ডলীর মধ্য দিয়ে একটা চৌম্বক ক্ষেত্র, একটা চৌম্বককে বারবার আমরা কি করতেছি বলো, প্রবেশ করাচ্ছি, বের করে দিচ্ছি। এই যখন অবস্থা তখন পুরো সিস্টেমের সাথে যে গ্যালভানোমিটারটা থাকবে তুমি দেখবা গ্যালভানোমিটারের কাঁটাটা কেঁপে উঠতেছে। কেঁপে উঠা মানে কি বোঝাচ্ছে, সেখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। আর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তুমি যখন প্রবেশ করাবা তখন গ্যালভানোমিটারের কাঁটা যেদিকে কাঁপবে, তুমি যখন বের করে নিয়ে আসবা গ্যালভানোমিটারের কাঁটা ঠিক তার উল্টা দিকে কাঁপবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি প্রক্রিয়াটা করতে থাকবা গ্যালভানোমিটারের কাঁটা ততক্ষণ পর্যন্তই কাঁপবে, আর যখনই বন্ধ করে দিবা গ্যালভানোমিটারের কাঁটা আর কাঁপবে না। তো এখান থেকে একটা জিনিস একটু একটা বুঝার জিনিস আছে, তুমি যখন নর্থ পোলটা প্রবেশ করাচ্ছ কাঁটাটা একভাবে কাঁপবে, আর যখন বের করে দিচ্ছ কাঁটাটা ঠিক উল্টা দিকে কাঁপতেছে। কেন? এর ছোট্ট একটা কজ আছে, একটা সূত্র আছে, সেই সূত্রটা নিচে একটু লিখে ফেলো, একজন বিজ্ঞানী নামে সূত্রটা। যারা পারো তারা কমেন্ট একটু লিখে ফেলো যে কার সূত্রে এক্স্যাক্টলি কাঁটাটা এভাবে কাঁপতেছে। ওকে, হুম। এখন যেমন মনির একটা কথা বললো যে ও গ্যালভানোমিটারের পুরা সংজ্ঞাটা সে দিয়ে দিল যে তড়িতের উপস্থিতি নির্ণয় করা যায়, ফাইন, খুবই ভালো। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে আরেকটা কথা হচ্ছে, রাশেদ একটা কথা বললো সলিনয়েড না। হ্যাঁ, এই সিস্টেমটাকে তুমি ওয়ান কাইন্ড অফ সলিনয়েড বলতে পারো। এটা সলিনয়েডের মধ্যে আমরা তড়িতের অস্তিত্বটা বের করতেছি, আর কিচ্ছু না। ফ্যারাডের কথা বললো, আহ না, ফ্যারাডে অ্যাকচুয়ালি আবেশের প্রক্রিয়াটা নির্দেশ করছে। আমি ছোট্ট একটা কথা বলি, এখানে শুধু ওর ডিরেকশনের ব্যাপারটা, ওর দিকটা কি হবে, আর এই দিকটা নিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে তোমাদের কিছু এমসিকিউ আসে পরীক্ষার জন্য। আর দিকের ব্যাপারে একটা সাইডে একটা ফর্মুলা আছে, সেটা একটু বলতেছি আমরা। হ্যাঁ, অনেকে বলতেছে ফ্লেমিং এর ডান হস্ত নীতি। আহ হ্যাঁ, যেমন রোমেল একটা কথা বললো, তাহলে কি কুণ্ডলীর ভিতর চুম্বক স্থাপন করে মোটর চালানো যাবে? এক্স্যাক্টলি এটাই আমরা ইলেকট্রিক মোটরে তোমাদের গঠনটা দেখাবো, ওইখানে এই এক্স্যাক্টলি একই জিনিসটা ব্যবহার করা হয়। ওকে, আর শ্যামন্ত দাস ও বললো সরি ফর লেট, কোনো সমস্যা নাই, এখন থেকে তুমি কন্টিনিউ করো। আর ক্লাসটা পুরো দেখতে চাইলে তুমি ইউটিউব চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করতে পারো, দেখতে পারো। হ্যাঁ ফাইন, মনিরুল ইসলাম বা মনির হোসেন সে এক্স্যাক্টলি আমাদের রাইট অ্যান্সারটা দিল, লেঞ্জের সূত্র। আমার সূত্রটা একটু দেখবো, নতুন কিছু না, এটা কিন্তু অলরেডি বইয়েই আছে, আমাদের বইয়ে হচ্ছে তড়িৎ প্রবাহে চুম্বকের প্রভাব, সেটা নিয়ে একটু বই একটা কথা আছে, ঠিক আছে? তো আমরা ওই হেডলাইনটা দেখবো। এখন এখান থেকে চৌম্বক আবেশটা বুঝে ফেললাম। চৌম্বক আবেশটা মানে হচ্ছে কুণ্ডলীর মধ্যে যদি তুমি চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাও আবার বাইরে নাও তখন দেখবা গ্যালভানোমিটারে কাঁটা কেঁপে উঠছে। তো এখানে তুমি একটা ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট কথা যেটা একটু জানা লাগবে আমাদের, এটার ক্ষেত্রে একটু নোট দিয়ে লিখতে পারো, খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে সেটা, নোটে লিখতে পারো। এটা অবশ্য বইয়ে বাংলা কথায় লেখা আছে, ফর্মুলা আকারে এটা এক্স্যাক্টলি উল্লেখ করা নাই। হ্যাঁ, অনেকে বলছে এসএসসি ক্লাসে কিন্তু লেঞ্জের সূত্রটা দেওয়া নাই, কিন্তু শুধু ব্যাপারটা হচ্ছে লাইনটা লেখা আছে যে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে থাকবে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে। তো আমরা এসএসসি হিসাবে, তো এসএসসি হিসাবে বইয়ে এটা এই হেডলাইনে দেওয়া আছে, তড়িৎ প্রবাহে চুম্বকের প্রভাব, সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো তড়িৎ প্রবাহে চৌম্বকের প্রভাবের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, একটা কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা একটু আগেই দেখলাম চৌম্বক আবেশ দিয়ে, মানে চৌম্বকের প্রভাবে কোন একটা জিনিসকে আবেশিত করা যায়। তো যখনই কোন কুণ্ডলীর মধ্য দিয়ে তুমি একটা চৌম্বককে প্রবেশ করাবা, ওর নর্থ পোলটাকে প্রবেশ করাচ্ছ, আর সাউথ পোলটা কি অল্টারনেটিং সাইডে আছে, নর্থ পোলকে প্রবেশ করাচ্ছ, তখন তড়িৎ ক্ষেত্রের দিকটা এমন দিকে হবে যেন নর্থ পোলের দিকের সাথে মিলে। এখন নর্থ পোলের কারণে তড়িৎ ক্ষেত্রের দিক কি হয়, একটা ছোট্ট একটা শর্টকাট হচ্ছে তুমি এখানে এন আঁকো, এন লেখো,
লেখার পর ওর মাথাগুলো তুমি একটু চোখা করো, করলাম। এখন দেখো তো অ্যাকচুয়ালি এই যদি ডিরেকশনটা আমরা দেখাই, এই ডিরেকশনটা দেখাইলে তুমি দেখো এটা কি ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে? নিচের কমেন্টে একটু লেখো, এটা ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর একটু পরে আরেকটা জিনিস বলছে, নিচের কমেন্টে একটু লেখো তো। উম হ্যাঁ, এখন অনেকেই বলতেছে উম এখানে একটা জিনিস আছে, ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে, এখানে একটা কথা বলা হয়েছে যে হ্যাঁ, একজন বললো অপোজিট দিকে। এখন একটু খেয়াল করো তো, এটা যদি হয় আমিও ডিরেকশনটা এভাবে দিব, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো তো, নর্থ পোলের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এটাকে আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ, এসি, অ্যান্টি ক্লকওয়াইজ, বিপরীতে, বিপরীতে। আমরা এখানে একটা জিনিস বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ অথবা কি বিপরীতে অবস্থান করতেছে। এটা ছিল 1 নাম্বার। এখন 2 নাম্বার কেসে আমরা যদি বলি, এক্ষেত্রে অবশ্যই এটাকে প্রবেশ করানো হচ্ছে এখানে, কিন্তু না, এখন আমরা যদি বলি না, আমরা এখন সাউথ পোলটাকে কি করব, কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাবো, আর নর্থ পোলটা এভাবে থাকবে। আমরা কাকে প্রবেশ করাচ্ছি বলতো? সাউথ পোলকে এদিকে ইনওয়ার্ড প্রবেশ করাচ্ছি কুণ্ডলীর দিকে। এখন আগের মতো আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা এস আঁকবো, এস এর মাথাটা তুমি একটু চোখা করো, করলাম। করার পর তুমি এখন যে ব্যাপারটা দেখবা, করার পর দেখো তো এটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না? দেখো তো। তাহলে এটার জন্য তড়িৎ প্রবাহের দিক হবে ঘড়ির কাঁটার দিকে, মানে সি ক্লকওয়াইজ। আমরা এসি ডব্লিউ লিখতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটাকে লিখতে পারি সি ডব্লিউ। সি ডব্লিউ মানে বুঝায় ক্লকওয়াইজ, মানে দিকে। অ্যাকচুয়ালি কার দিকে? ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার এটা বিপরীতে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এই সূত্র, অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু বাংলায় তোমাদের বোর্ড বইয়ে 9-10 লেখা আছে, কিন্তু এইটা একটা সূত্র, সেই সূত্রটার নাম হচ্ছে লেঞ্জ ল, লেঞ্জের সূত্র। ওকে, তুমি চাইলে পাশে একটু লিখে ফেলতে পারো, এটা হচ্ছে লেঞ্জ ল, লেঞ্জের সূত্র এটা। ওকে, ঘড়ি কাঁটার দিকে আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে। অ্যাকচুয়ালি লেঞ্জের সূত্রটা আরেকটু ইলাবোরেট, এটা এইচএসসি তে তুমি অলরেডি দেখবা, তো আমার এত কিছু না, আমার শুধু ডিরেকশন নির্ণয় করতে এটা লাগে, সেই জন্য এটা তোমাকে দেখাই দিলাম, যেখানে ডিরেকশনের ব্যাপারটা। ওকে ফাইন। এখন যে হ্যাঁ, অনেকে সাজু লিখতেছে সি ডাব্লিউ, আরেকজন লিখলো এন্টি ক্লকওয়াইজ, হ্যাঁ লোকমান লিখলো বিপরীত দিকে। ফাইন। এইখানে যে ব্যাপারটা, তো এইটা ছিল আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নিয়ে কথাবার্তা। এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা নিচে কমেন্টে লিখতে পারো যে চৌম্বক ক্ষেত্রের দিক নিয়ে আমাদের ভাই একটু প্রবলেম আছে, বা এটা নিয়ে কোনো একটা সমস্যা থাকতেই পারে। তো এটা তোমার নিচের কমেন্টে লিখতে পারো খুব সহজেই। এখন এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে চৌম্বক ক্ষেত্রের দিকটা দেখা হইলো, তাই না? যে চৌম্বক তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা আমরা একটু দেখলাম, মানে যে এর ফলে আরেকটা জিনিস একটু বোঝা যায়। আরেকটা জিনিস হচ্ছে, কোনো একটা চৌম্বক দ্বারা যদি কুণ্ডলীতে আমরা তড়িৎ ক্ষেত্র আবেশিত করি, তখন তড়িৎ প্রবাহের বা তড়িৎ ক্ষেত্রের দিক কেমন হবে সেটা একটু জানতে পারলাম আমরা। ওকে ফাইন। এখন আরেকটা ব্যাপার, আমরা আগেই বলতেছি এখানে ডিরেকশনের এই ব্যাপারগুলো, কিন্তু এগুলো বইয়েও আছে অলরেডি। তোমার যদি টেস্ট পেপার ফলো করতে পারো, তো টেস্ট পেপারে দেখতেই পারো এগুলো নিয়ে কিন্তু বেশ কিছু জিনিস, বেশ কিছু এমসিকিউ, অনুধাবন, এগুলো নিয়ে টুকটাক কথাবার্তা হচ্ছে। এখন আরেকটা নোট লেখো তোমরা, এটাও খুব ইম্পর্টেন্ট, যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করতে, যে চৌম্বক ক্ষেত্রে মাঝে মাঝে কিছু সাইন ইউজ করা হয় চৌম্বক ক্ষেত্র কিভাবে কাজ করে ও ডিরেকশন গুলো বের করার জন্য, ওই সাইন গুলো। হ্যাঁ, তো এই নোটের নাম হবে চৌম্বক ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্রে দিক নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা সাইন ব্যবহার করা হয়। এই বইগুলো সম্বন্ধে কিন্তু খুব ভালো কিছু কথাবার্তা দেওয়া আছে, এগুলো বইও এইসব নিয়ে বেশ ভালো কিছু কথাবার্তা দেওয়া আছে, এগুলো একটু দেখা লাগবে আমাদের। ওকে, এখন তোমাকে মাঝে মাঝে এরকম রেক্টেঙ্গুলার শেপে কয়েকটা জিনিস একটু বুঝিয়ে দিবে, 2টা জিনিস। একটা হচ্ছে এরকম ডট আকৃতির কয়েকটা জিনিস থাকবে, ডট। আরেকটা ফরম্যাট থাকবে হচ্ছে এরকম ক্রস ফরম্যাটের জিনিসগুলো থাকবে, মানে কয়েকটা ক্রস দেওয়া থাকবে। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি তোমাকে চৌম্বক ক্ষেত্রের দিকটা বোঝানো হয়। এখন যদি তোমাকে খুব সিম্পলি বা খুব সাধারণ ভাবে আমি কিছু বুঝাতে চাই,
তখন এখানে একটা কথা বলতে পারি আমরা, ধরো একটা বই চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যখনই তোমাকে প্রকাশ করা হবে যে ডটের ব্যাপারটা, হুম হুম, এখানে একটা জিনিস হচ্ছে, খেয়াল করেন, আমি যদি তোমাকে ডট দেওয়া থাকে, ডটের ব্যাপারটা, ডটের ব্যাপারের ক্ষেত্রে খেয়াল করো যে একটা সারফেসের সাথে চৌম্বক ক্ষেত্র যখন এভাবে লম্ব ভাবে থাকবে তখন মানে বোঝায় ঊর্ধ্বগামী, আর যখন ক্রস দেওয়া থাকে সেটা হচ্ছে নিম্নগামী। মানে এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে ডট দেওয়া হইলো এইটা মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে আপওয়ার্ড, আর ক্রস দেওয়া হইলো চৌম্বক ক্ষেত্র হচ্ছে নিচের দিকে, ডাউনওয়ার্ড। অ্যাকচুয়ালি বি দ্বারা চৌম্বক ক্ষেত্র বোঝানো হয়, আমার পাশে চৌম্বক ক্ষেত্র লিখে দিচ্ছি, চৌম্বক ক্ষেত্র ঊর্ধ্বমুখী থাকবে, আর এইটা দ্বারা চৌম্বক ক্ষেত্র কি থাকবে, চৌম্বক ক্ষেত্র নিম্নমুখী। ওকে, তো এখানে একটা জিনিস বুঝলাম, কোন একটা পেপারের ক্ষেত্রে যদি তোমাকে এরকম দেওয়া থাকে, ধরো আমি বললাম এই সারফেসে, তো তোমাকে এখানে চিহ্নিত আকারে বা চিহ্নর জন্য এভাবে কয়েকটা ডট ইউজ করা হলো। ডট ইউজ করা মানে কি বোঝায়, এই সারফেসে চৌম্বক ক্ষেত্র আছে, ওর সাথে লম্ব হবে, কিন্তু এখানে ক্রস দিয়ে দিছে, ক্রস দেওয়া মানে চৌম্বক ক্ষেত্র আছে নিচে, নিম্নগামী, আর ডট দেওয়া থাকলে ঊর্ধ্বগামী। এটা কি ক্লিয়ার হয়েছে? এই জিনিসটার ক্ষেত্রে যে যদি ক্রস দেওয়া থাকে তো নিম্নগামী, আর ডট দেওয়া থাকলে ঊর্ধ্বগামী। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন চিনার জন্য, বা চৌম্বক ক্ষেত্রের দিকটা উপর আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, এই ব্যাপারটার জন্য। আমরা এখনো বলতেছি এখন ফার্স্টের দিকে আমার তড়িৎ ক্ষেত্রের দিক নিয়ে বা আবেশের দিক নিয়ে কিছু কথাবার্তা বলতেছিলাম, এখন কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিক নিয়ে কথাবার্তা বলছে। এখন এটা এর আগে শুধু শুধু তড়িৎ ক্ষেত্রের দিক, এটা ছিল চৌম্বক ক্ষেত্রের দিক। তোমার আরেকটা নোট লিখতে পারো, কারণ এখানে দিকের বা ডিরেকশনের যে ব্যাপারগুলো সেখানে একদমই ক্লিয়ার করে দিচ্ছি আমরা। হ্যাঁ, আরেকটা নোট লিখতে পারো, সেই নোটের হেডলাইনটা হচ্ছে একটু আগে যারা বলতেছিলাম, ফ্লেমিং এর ফ্লেমিং এর ডান হস্ত নীতি, এটা একটু বলবো। ফ্লেমিং এর ডান হস্ত নীতির ক্ষেত্রে ব্যাপারটা কি হবে না হবে এই জিনিসটা একটু পাওয়া লাগবে আমাদের। এর আগে অনেকেই কমেন্ট বলতেছে ভাইয়া ডট হচ্ছে ঊর্ধ্বগামী আর হচ্ছে নিম্নগামী। এখানে একটা জিনিস হচ্ছে ম্যাগনেট তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্র রেখা কিভাবে নির্ণয় করবো, মানে ওর কোশ্চেনটা একটু ক্লিয়ার না। আপটা কি নর্থ বা সাউথ, এখানে একজন কোশ্চেন বলতেছে ভাই আপ ওয়ার্ড যেটা ছিল এটা কি নর্থ পোল নাকি সাউথ পোল। এটা ম্যান্ডেটরি না, এটা বোঝায় একটা সারফেসের উপর সে ঊর্ধ্বমুখী থাকবে নাকি নিম্নমুখী থাকবে, দ্যাটস ইট, সেটা বোঝায়। ওকে, এখনের যে ব্যাপারটা ছিল, ঊর্ধ্বমুখী নিম্নমুখী যে ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার হলো। এখন দেখো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বা ডান হাতি নিয়মটা কি, ডান হাতি নিয়মটা বুঝাই একদমই খুব ইজি একটা ব্যাপার। ডান হাতি নিয়ম হচ্ছে যদি তুমি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ যেভাবে ঘুরতেছে ওর সাথে তুমি হাতটাকে এভাবে রাখো, মানে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে আমরা কার্ভ আঙ্গুলটা রাখতেছি, বা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কার্ভ আঙ্গুল রাখতেছি। সাধারণত তড়িৎ ক্ষেত্রের সাথে রাখি, ধরো তড়িৎ এভাবে পেঁচানো আছে তার, মানে আমি ধরো তোমাকে স্বাভাবিকভাবে বলতেছি এই মার্কারটা ছিল, এর মধ্যে যে তারটা ছিল আমরা এইভাবে পেঁচায় রাখছি। পেঁচায় রাখা মানে কি, মার্কারে কিছু তার পেঁচানো হলো, পেঁচানো মানে কারেন্ট ফ্লো করতেছে কিন্তু এইভাবে, মানে যেহেতু তার পেঁচানো আছে কারেন্টটা ফ্লো করতেছে মার্কার বরাবর, এইভাবে ফ্লো করে করে যাচ্ছে। এটার সাথে যদি তুমি হাতের আঙ্গুলগুলো রাখো তড়িৎ ক্ষেত্র বরাবর, তাহলে বৃদ্ধাঙ্গুল নির্দেশ করবে কি বলতো, চৌম্বক ক্ষেত্রের দিক। ওকে, এটাকে বলে, এটা ডান হাত যেহেতু ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডান হস্ত নিয়ম। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এভাবে দেখি, এইভাবে ব্যাপারটা দেখি, এইভাবে দেখলে তুমি ব্যাপারটার ক্ষেত্রে খেয়াল করো, এইখানে ডান হস্ত নীতির সাহায্যে আমরা যদি দেখাই যে ধরো আমি বললাম তড়িৎ ক্ষেত্র এভাবে ফ্লো করতেছে, এভাবে ফ্লো করা মানে এটাকে এভাবে ধরো, এটার সাথে ধরো, এভাবে মিলতেছে না, তো এটার সাথে যদি আমরা এভাবে মিলাইতে পারি তাহলে তড়িৎ ক্ষেত্র দিক কোন দিকে থাকবে, এটা যদি তড়িৎ ক্ষেত্র থাকে চৌম্বক ক্ষেত্র থাকবে ওর সাথে আপওয়ার্ড, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর এখন যদি আরেকটা সার্কেল আঁকি, এই সার্কেলের মধ্যে বলতেছি না তড়িৎ ক্ষেত্রটা এভাবে আছে, তো এইভাবে ধরা যাচ্ছে না, কিন্তু ধরা লাগবে হচ্ছে এইভাবে, দেখো এইভাবে সাথে, কারণ একটু বুঝায়নি, এটা মিলতেছে এভাবে, এই জন্য এইভাবে ধরলাম, মানে এই দিকে, এই জন্য এই দিকটা আমরা এখানে বুঝালাম। আর এইটা এভাবে ধরতে পারতেছি না, এটাকে ধরতে হবে এই দিকে, তাহলে দেখো তো তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে থাকে, বৃদ্ধাঙ্গুলের দিকটা একটু দেখো খেয়াল করো, এইটা এই দিকে না,
তাহলে বৃদ্ধাঙ্গুলের দিক কি? পিছনের দিকে না? তো পিছনের দিকে তো আমরা দেখাতে পারতেছি না, তো আমরা এটা দেখাই। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। মানে তড়িৎ ক্ষেত্রটাকে জাস্ট তুমি হাত দিয়ে গ্র্যাব করবা, হাত দিয়ে ধরবা দিকটাকে, ধরলে এই বৃদ্ধাঙ্গুলটা অ্যাকচুয়ালি কিসের নির্দেশ করে বলতো? দেখো এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হবে বলো? এটা কি বাইরের দিকে না আপওয়ার্ড? আর এটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ডাউনওয়ার্ড। এটা একটু বলো তো, এটা কমেন্টে লেখো। এটা হচ্ছে এ চিত্র, এটা হচ্ছে বি চিত্র। নিচের কমেন্টে লেখো এ বি দিয়ে আলাদা করে লিখবা, এর জন্য চৌম্বক ক্ষেত্রটা ঊর্ধ্বগামী হবে নাকি নিম্নগামী? ঊর্ধ্বগামী মানে লম্ব, আর নিম্নগামী মানে ভিতরের দিকে। আর বি এর জন্য ঊর্ধ্বগামী হবে নাকি নিম্নগামী হবে? নিচের কমেন্ট একটু লেখো। ওকে, এইখানে এইখানে যে ব্যাপারটা ছিল যে এইখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ অনেকেই লিখতেছে যে একজন ফার্স্টে যে হালিম বলল এ হচ্ছে ঊর্ধ্বগামী, আর হ্যাঁ নাহিন যে বলল এ হচ্ছে আপওয়ার্ড বি হচ্ছে ডাউনওয়ার্ড, আর আকাশ আবার বলল বি নিম্নগামী, আর অভ্র বলল এ হচ্ছে ডাউনওয়ার্ড আর বি হচ্ছে নিম্নগামী, অনেকে বলতেছে। এখন একটা জিনিস খেয়াল করো তো, আহ অন্য সব আঙ্গুলগুলো এর জন্য, হ্যাঁ ফাইন, এর জন্য ঊর্ধ্বগামী হবে এ ঊর্ধ্ব বি নিম্ন। যেমন শিমুল বলল, সারা বলল এ ঊর্ধ্ব বি নিম্ন, সাকিব ও বলল এ ঊর্ধ্ব বি নিম্ন। এখন একটু জিনিস খেয়াল করো তো, এখানে যদি গ্র্যাব করি দেখো এই দিকে আছে তড়িৎ ক্ষেত্রের সাথে এই আঙ্গুলটাকে মিলাও, মিলাও, তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলটা কি এটার সাথে লম্ব হবে না? তো এটার জন্য কি ঊর্ধ্বগামী। একটু নিচে লেখো, এটার জন্য ঊর্ধ্বগামী। বা ঊর্ধ্বগামীকে আমরা কি যারা জানি চিহ্নিত করতাম এরকম ডট দ্বারা, তাই তো একটু আগে দেখলাম। এখন বলো বি এর জন্য এটাকে যদি গ্র্যাব করি, দেখো বৃদ্ধাঙ্গুলটা কোথায়? এভাবে গ্র্যাব করো, বৃদ্ধাঙ্গুলটা কোথায়? নিচের দিকে না? এটার জন্য কি হবে বলো? নিম্নগামী, নিম্নগামী হবে। আর এইটাকে অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করব ক্রস দ্বারা, কারণ নিম্নগামী গুলাকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করতেছি। ওকে, এটা ছিল আমাদের এখানে একটা ব্যাপার। হ্যাঁ ঊর্ধ্বগামী নিম্নগামী এই যে ব্যাপারটা ছিল। এখন হ্যাঁ অনেকেই যেমন তন্দ্রা আমাদের সাথে এইমাত্র অ্যাড হলো, অনেকেই বলতেছে নিচে অ্যান্সার দিচ্ছে, খুবই ভালো যে তোমরা ইন্টারেক্টিভ মানে এটার সাথে অংশগ্রহণ করতেছো। আর এখনো তোমাদের যেসব বন্ধুরা আমাদের সাথে জয়েন করেন তাদেরকে জানায় দাও যে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়ানো হচ্ছে তড়িতের চৌম্বক ক্রিয়া সংক্রান্ত। ওকে, ওকে ফাইন। এখন আমরা একটু আরেকটা ব্যাপারটাতে আসবো যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আবেশটা পড়া হলো আমাদের, আর আবেশের দিকের ব্যাপারটা আমাদের টাইপ 2 তে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল তড়িতের আবেশের দিকগুলো নিয়ে, বা আবেশ কয় রকমের হইতে পারে, তড়িৎ চৌম্বক আবেশ হইতে পারে, সেগুলো নিয়ে কথাবার্তা ছিল। ওকে ফাইন, এখন আমরা টাইপ 3 নিয়ে কথাবার্তা বলবো। টাইপ 3 টা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইন্টারেস্টিং টাইপের কিছু, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো যেটা লাগবে আমাদের। হ্যাঁ, আর এই টাইপের লাস্টের দিকে শুধু একটা টপিক নিয়ে একটু কথাবার্তা বলি, সলিনয়েড নিয়ে। এখনো টাইপ 3 শুরু করবো না, টাইপ 2 তেই আছে আমরা, এখানে একটু কথাবার্তা বলবো সলিনয়েড নিয়ে। সলিনয়েডটা অ্যাকচুয়ালি কি? সলিনয়েডটা হচ্ছে এরকম কাঁচা লোহার একটা আবরণ থাকে যার উপর আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি? কারেন্টের ফ্লো করি। এরকম কুন্ডুলি কুন্ডুলি পেঁচিয়ে আমরা কারেন্টের ফ্লো করতেছে। এখন তুমি একটা জিনিস বলো তো, কুন্ডুলি পেঁচিয়ে যে কারেন্টের ফ্লো করতেছো, এখানে চৌম্বক ক্ষেত্র দিক কোন দিকে হবে, বা চৌম্বক বলরেখাটা কোন দিক থেকে নির্গত হবে? এখন দেখো খেয়াল করো, আমরা যদি ডান হস্ত নিয়মে বলি, ডান হস্ত নিয়মে বলে দেখো কারেন্টটা ফ্লো করতেছে কি হবে? এভাবে না? এখান থেকে এখানে। যদি এটাকে গ্র্যাব করা লাগে, এটা এইদিকে, নট এইদিকে কিন্তু এইদিকে, তাই তো? এইদিকে যদি থাকে তাহলে এটা চৌম্বক ক্ষেত্রটা কি থাকবে? ডাউনওয়ার্ড থাকবে না? এটার জন্য নিম্নমুখী থাকবে। তো এইটার জন্য চৌম্বক ক্ষেত্রের দিকটা মাঝে মাঝে আমরা এইভাবে লিখি ক্রস দ্বারা। ক্রস দ্বারা মানে একটা চৌম্বক ক্ষেত্র নিম্নমুখী। বা এখানে আরেকটা কথা বলতে পারি যে তুমি যদি এইটা যে করতেছে অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে যে পাস করতেছে সেটা ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, এটা অবশ্যই বলা যায় এটা কি ওয়াইজ পাস করতেছে বলো তো? ক্লকওয়াইজ পাস করতেছে, তাই তো? ক্লকওয়াইজ এর ক্ষেত্রে আমরা এখানে একটা কথা বলতে পারি যে ক্লকওয়াইজ যখন হবে আর এন্টি ক্লকওয়াইজ যখন হবে, তো ক্লকওয়াইজ এর জন্য এই কুণ্ডলীকে সাউথ, এটাকে নর্থ বলতে পারি। বা এটার ক্ষেত্রে এটাও বলার দরকার নাই আমাদের তেমন, তা আমরা এখানে বলতে পারি চৌম্বক ক্ষেত্রটা যেটা কাজ করবে সেটা হচ্ছে নিম্নগামী থাকবে, তাই না? ডাউনওয়ার্ড থাকবে।
ক্রস দিয়ে বলতে পারি। তো সলিনয়েডের মেন পারপাস হচ্ছে তীব্র চৌম্বক ক্ষেত্র তৈরি করা। আমার চৌম্বক ক্ষেত্র তৈরি করব, আর সলিনয়েডের কিভাবে চৌম্বক ক্ষেত্র বাড়ানো যায় বা কিভাবে তীব্রতা বাড়ানো যায়, এটা কয়েকটা উপায় বইয়ে লেখা আছে। ফার্স্ট অফ অল, যে কারেন্টের ব্যাপারটা ছিল সেটাকে আমরা বাড়াইতে পারি। আরেকটা জিনিস, যতগুলা প্যাচ আছে, কুণ্ডলীর পাক সংখ্যা, সেগুলোকে আমরা বাড়াইতে পারি। তো যত বেশি বাড়াইতে পারবো তত বেশি কি হবে, সলিনয়েডটা স্ট্রং হবে। ওকে, হ্যাঁ, অনেকেই যেমন সাজু নিচের কমেন্ট গুলো লিখতেছে। আর আয়মান একটু আগে আমাদের সাথে ক্লাসগুলো করতেছে, সে ইদানিং ফিজিক্সের প্রতি বেশি সচেতন হয়ে গেছে। আর এখানে একটা কথা বললো যে হ্যাঁ, মনির ও সবকিছুতে খুব সুন্দর সুন্দর করে সংজ্ঞা দিয়ে দিচ্ছে, সংজ্ঞাগুলো দিচ্ছে। যেমন হাবিবা বর্ষা মাত্র আমাদের সাথে অ্যাড হচ্ছে। আর হ্যাঁ, তন্দ্রা বলতেছে ভাই অনেক কাশতেছেন। হ্যাঁ, অনেক কাশতেছি, ঠান্ডা লাগছে আর কি, বুঝছেন। এখানে একটা জিনিস হচ্ছে, মনির যে কথাটা বললো, হ্যাঁ, আহ এই যে ব্যাপারটা ছিল যে তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে আমরা একটা সলিনয়েডকে কি করতে পারি, অনেকটাই স্ট্রং করতে পারি। ওকে ফাইন, এটা ছিল সলিনয়েড নিয়ে কথাবার্তা। আর এইটার মাধ্যমেই ছিল আমাদের টাইপ 2 এর বেশ কিছু অংশ। আরেকটা কথা বলি, আমাদের ক্লাসে মনে হয় আর 15 মিনিটস, 15 মিনিটের মতো আছে, এখনো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক গুলো বাকি আছে। তোমাদের অলরেডি যে ফ্রেন্ড গুলো অ্যাড হয় নাই বা আমাদের ক্লাস করতেছে না, তুমি খুব দ্রুত তাদেরকে নক করে পোক করে জানিয়ে দাও, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে আমাদের তড়িতের চৌম্বকীয়তার উপর। ওকে ফাইন, এখন যে টপিকটা পড়বো আমরা সেটা হচ্ছে টাইপ 3। সেইটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সোল বা এই চ্যাপ্টারের প্রাণ হচ্ছে কি বলেন তো, ট্রান্সফরমার। কারণ ট্রান্সফরমার থেকে খুবই কমন টাইপের কিছু কোশ্চেন আসে। আর যদি তোমার টেস্ট পেপার দেখো, টেস্ট পেপারে দেখবে টোটালি এই চ্যাপ্টার থেকে ট্রান্সফরমার রিলেটেড ম্যাথ গুলা, ওর কনসেপ্ট গুলাই আসতেছে। আর আমরা যখন ট্রান্সফরমার পড়বো, অবশ্যই আবেশটা বোঝা লাগবে। আর আবেশের ক্ষেত্রে যদি আমরা আবেশ অ্যাকচুয়ালি বুঝতে চাই, তখন অবশ্যই আমাদের ফ্যারাডের সূত্র পাওয়া লাগবে। অ্যাকচুয়ালি টাইপ 3 তে আমরা ফ্যারাডের সূত্রগুলো পড়বো খুবই স্লাইডলি, খুবই অল্প হিসাবে পড়বো, কারণ এই জিনিসগুলো এইচএসসি তে ডিটেলস ভাবে আছে। এইচএসসি তে উঠলে, কারণ এই পরীক্ষা দেওয়ার পরে তো ইনশাল্লাহ আমরা এইচএসসি তে উঠে যাবো, তাই না? এগুলো আরো ডিটেলস লিখবো, এখন যতটুক লাগে শুধু ততটুকুই দেখবো আমরা। ওকে, আবেশের সূত্রগুলো। তো এখানে টাইপ 3 তে লেখো আবেশের সূত্র, এগুলো নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আবেশের সূত্রগুলো হচ্ছে ফ্যারাডের সূত্রগুলোই, ফ্যারাডেস ল বলে। তো ফার্স্টেই যে ব্যাপারটা থাকবে ফ্যারাডেস ল এর ক্ষেত্রে, স্থায়িত্বের ক্ষেত্র নিয়ে কথা বলছে, স্থায়িত্ব নিয়ে। তো এটা নিয়ে তেমন কিছু বলার নাই। ও বলছে যতক্ষণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্স তুমি পরিবর্তন করবা, মানে একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে আকর্ষণ করতেছি বা বিকর্ষণ করতেছি, দেখতেছ, এই আকর্ষণ করতেছে, বা এটা হতে পারতো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি এরকম করে ফ্লাক্সটা পরিবর্তন করতেছি। মানে কি, চৌম্বক ক্ষেত্র ছিল, এর মধ্যে একটা আরেকটা চৌম্বক তুমি প্রবেশ করাইতেছো, বা একটা কুণ্ডলীর মধ্যে ধরে নেই এটা একটা কুণ্ডলী, চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতেছে। প্রবেশ করানো মানে কি, যতক্ষণই প্রবেশ করাচ্ছি বা চৌম্বকটাকে ওর আশেপাশে নাড়াচাড়া করাচ্ছি, তখন কি কাজটা হচ্ছে, যখনই আমরা নাড়াচাড়া করাবো চৌম্বকটাকে, তখনই দেখবা ওর একটা অদৃশ্য একটা বল, অদৃশ্য বল, এটা কিন্তু বলের সংজ্ঞায় তোমার পড়ছিলে, এটাকে অস্পর্শ বল বলে, তাই না? একটা অস্পর্শী বল সেটাকে কি কাজ করবে, ক্রমাগত নাড়াবে, তাই তো? এখানে একটা জিনিস খেয়াল করেন তো, একটু এটাকে যে আকর্ষণ করতেছে বা এটাকে ঘুরাচ্ছে, একটা অস্পর্শ বল এটাকে ক্রমাগত নাড়াচ্ছে অথবা ঘুরাচ্ছে, তাই তো? এটাই তো বলরেখা না? ওরা বলছে যতক্ষণ পর্যন্ত তুমি বলরেখাটাকে পরিবর্তন করবা, ও আবেশিত হবে কি ঠিক ততক্ষণ পর্যন্ত। মানে ও ফার্স্টে যে ব্যাপারটা ছিল সেটা স্থায়িত্ব নিয়ে কথাবার্তা বলছিল। স্থায়িত্বর ক্ষেত্রে কথাটা কি ছিল, যতক্ষণ পর্যন্ত তুমি আবেশ করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আবেশ করবে, ততক্ষণ পর্যন্তই তুমি কি দেখবে, বলরেখার পরিবর্তনটা দেখবে। আর যখনই বলরেখার পরিবর্তন হবে, তখনই তুমি চৌম্বক ক্ষেত্রটাকে স্থায়ী করতে পারবে। ওকে, এই একটা ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলা যায়, যে ওই স্থায়িত্ব নিয়ে কথা বলছে। তো এইটা বেশি আমাদের ট্রান্সফরমারে লাগবে না, কিন্তু সেকেন্ড সূত্রটা এটা খুবই ইম্পর্টেন্ট, যে আবেশের ফলে আবেশিত যে বিভবটা, আবেশিত বিভবটা সেটাকে সাধারণত আমরা ই দ্বারা নির্ণয় করতেছি, বা ভোল্টেজটাকে ই দ্বারা প্রকাশ করতেছি। বলতে সেটা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। মনে আছে আমার ফ্লাক্সের পরিবর্তনটা বা ফ্লাক্স নিয়ে কিন্তু শুরুর দিকে অনেক কথা বলতেছিলাম। পরিবর্তন তো আমরা জানি ফাই ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল ফাই বাই কি লিখবো, ডেল টি। এই যে ব্যাপারটা, ই ইকুয়াল টু লেখা যায় কে ডেল ফাই বাই ডেল টি। এখন এখানে একটা ছোট্ট একটা ব্যাপার খেয়াল করো, এখানে কে এর বা এই ধ্রুবকের কোনোই প্রভাব নাই, সেটাকে এই জন্য আমরা ওয়ান ধরে নিই।
ওয়ান যখন ধরবো তখন কি লিখতে পারি, ই ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল টি। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কথা যেটা ফ্যারাডেস বলছিল, যে যে কারণে বা লেঞ্জের সূত্র থেকে তোমরা জানি, বা লেঞ্জের সূত্রটা যেহেতু এখন জানি না, আমি শুধু একটা কথাবার্তা বলবো যে এখানে একটা মাইনাস চলে আসে। কেন মাইনাসটা আসে? মাইনাসটা হচ্ছে বা নেগেটিভ সাইনটা হচ্ছে দিক প্রকাশক। এইটা নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না, কারণ যেহেতু অ্যাকচুয়ালি ফ্যারাডের সূত্রটা লিখতেছি, মাইনাসটা লেখাটা উচিত। তাহলে মানে কি বুঝায় দেখেন তো, তুমি যেই কারণে আবেশ করবা বা যেই দিকে আবেশ করতেছো বা যেই দিকে চৌম্বক ক্ষেত্র দিচ্ছ, এখন একটা জিনিস খেয়াল রাখো, যে একটা বস্তু চৌম্বক না, তোর এখানে একটি স্টিলের একটা সুইয়ের মতো জিনিস আছে, সুই দেখতেছো তো, সেটা চৌম্বক না, কিন্তু চৌম্বকের প্রভাবে এসে কি চৌম্বকের মতো আচরণ করতেছে না, সে আবেশিত হলো। মানে এটা তো স্থায়ী চুম্বক, ওর নিজের একটা তড়িৎ ভোল্টেজ থাকতে পারে, যদি তড়িৎ চুম্বক হতো তড়িৎ বিভব থাকবে, কিন্তু যে আবেশিত হবে তার বিভবটা ওর বিভবের দিকের উল্টাটা থাকবে। অ্যাকচুয়ালি বিভব যদি স্কেলার রাশি দিকের ব্যাপারটা আসতেছে না, বলরেখার দিকটা অ্যাকচুয়ালি উল্টা দিকে থাকে, ঠিক আছে, অপোজ করে, বাধা দেয়। ওকে, এগুলো নিয়ে কিন্তু একটু ডিটেলস পড়বো। আমি শুধু একটা জিনিস বলে রাখলাম এইটুকু লেভেলের জন্য, যতটুকু জানা দরকার, নেগেটিভটা হচ্ছে দিক প্রকাশক, উল্টা দিকটা বুঝায়, মানে যেদিকে বিভব দিবা বা যেদিকে বল প্রয়োগ করতেছো তার উল্টা দিকে একটা বল আসবে চৌম্বকের কারণে, এই কারণে আমরা নেগেটিভ সাইনটা ইউজ করি। আর যখনই যে ব্যাপারটা থাকবে, এখন এটা তো ছিল একটা কুণ্ডলীর জন্য, একটা কুণ্ডলী মানে একটা পাক দেওয়া হয়েছে, এই একটা কুণ্ডলী মানে এক পাক দেওয়া হয়েছে, কিন্তু এক পাক না দিয়ে যদি আমি এন সংখ্যক পাক দিই, তাহলে এখন যদি বলি এন পাকের জন্য, এন পাকের জন্য যদি বলি, তখন ই ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস এন ডেল ফাই ডেল টি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে কার্ন পাকের জন্য, এন পাকের জন্য, এটাই হচ্ছে আমাদের ফ্যারাডেস সেকেন্ড ল অথবা আবেশের দ্বিতীয় সূত্র। মানে যে পরিমাণ বিভব আবেশিত হবে তা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, আর ওর সামনে পাক সংখ্যাটা, মানে তুমি যত বেশি টার্ন বাড়াবা তত বেশি কি হবে, চৌম্বকের আবেশিত চৌম্বক সংখ্যাটা কি হবে, বাড়বে। আবেশিত চৌম্বক বিভবটা বাড়বে। ওকে, এইখানে যেমন মঞ্জুরুল ইসলাম আমাদের সাথে মাত্র জয়েন করলো, সে জামালপুর থেকে জয়েন করছে, যে এখানে কয়েকটা কথাবার্তা হয়েছে। এখন একটা জিনিস হচ্ছে যে এখানে যে ব্যাপারটা ছিল এটা ছিল ফ্যারাডের সেকেন্ড ল আবেশের জন্য। এখন যেই ব্যাপারটা লাগবে সেটা খুবই ইম্পর্টেন্ট ট্রান্সফরমারের জন্য। এখন টাইপ 3 তে আমরা শুধু ট্রান্সফরমারের বেসিক কিছু ল নিয়ে কথাবার্তা বলবো, এরপর চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড পোর্শনে ওর কিছু ম্যাথ বা কিছু বেসিক থিংস যেগুলো নিয়ে লাগবে, সেকেন্ড পোর্শনে আমরা কথাবার্তা বলবো। এখন আসো টাইপ 3 তেই থাকবো আমরা, আবেশের ফ্যারাডের সূত্রটা পড়লাম। এখন টাইপ 3 এটা ছিল অ্যাকচুয়ালি আবেশের সূত্রগুলো নিয়ে। ফার্স্টের সূত্রগুলো একটু যদি আবার রিকল করি, ফার্স্টে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বলরেখা পরিবর্তন করবা ততক্ষণ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র আবেশিত থাকবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আবেশিত বিভবের পরিমাণটা ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, মানে ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক হারে সমানুপাতিক ইনটু ওর পাক সংখ্যা। ওকে ফাইন, এটা ছিল টাইপ 3। এখন টাইপ 4 এ যাব। টাইপ 4 এর ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা একটু জানা লাগবে সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার ট্রান্সফরমারের ব্যাপারটা কি একটু ঠান্ডা মাথায় যদি বলি, এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কনভার্ট করে। কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বা উচ্চ থেকে নিম্ন বিভবে যদি কনভার্ট করে, পরিবর্তন করে, আমাদের লাভটা কি ট্রান্সফরমারের ক্ষেত্রে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা একটু ভাবো তো, নিচের কমেন্টে লেখো যে ট্রান্সফরমারের আসলে বেসিক কাজটা কি। এটা যদি পারো এটা নিচের কমেন্টে একটু লেখো যে ট্রান্সফরমারের বেসিক কাজটা কি। এখন একটা জিনিস, যেমন মনির বললো যে ভাইয়া ফ্যারাডেস লটা কি এসএসসি এর সিলেবাসে আছে নাকি। এখন ছোট্ট একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ট্রান্সফর্মার পড়াবো, আবেশের কথাগুলো পড়াবো, তো ওইটার ক্ষেত্রে যে ট্রান্সফর্মারের যে ফর্মুলাটা আছে সেটা একটু বুঝার জন্য কিন্তু ফ্যারাডেস লটা লাগবে। আমি আবারও বললাম, শুধু ফ্যারাডেস লটা শিখতেছে আমার ট্রান্সফর্মারের আবেশগুলো বুঝার জন্য। ওকে, আকাশ খুব সুন্দর একটা কথা বলছে যে তড়িতের অপচয়টা কমানোর জন্য। এক্স্যাক্টলি
অ্যাকোয়ার্ডে এটার ব্যবহারটা হচ্ছে এটাই, যে বিদ্যুতের ফলে যে অপচয়টা হয় সেটা রোধ করার জন্য। খুব সিম্পলি যদি তোমাকে আমি বুঝাই, যেটা তার ধরো কারেন্ট গুলো এটার উপর ঘেঁষে ফ্রিকশন করে করে ফ্লো করতেছে। এখন যখন বিভব বেশি থাকবে, এখন বিভব বেশি থাকলে যদি তড়িৎ প্রবাহ তুমি বাড়ায় দাও, তড়িৎ প্রবাহ যদি বেশি থাকে ইলেকট্রনের ফ্লো বেশি হবে। আর ইলেকট্রনের ফ্লো যখন বেশি হবে তখন এর ব্যাপারটা কি, বা তখন এর সমস্যা কি হবে, কারেন্ট বেশি ফ্লো করতেছে, বেশি হিট উৎপন্ন হবে। কিন্তু তোমার কাজ কি, তার গরম করা নাকি কারেন্টটা পাস করা? এই জিনিসগুলোকে বলে সিস্টেম লস। যদি কারেন্টটা অনেক বেশি হিটে কনভার্ট হয়ে যায়, দেন কারেন্টের পরিমাণটা কমতে থাকে। ধরো আমরা 10 মেগাওয়াট তৈরি করলাম বিদ্যুৎ, ঢাকায় আসতে আসতে 8 মেগাওয়াট হয়ে গেল, 2 মেগাওয়াট কি লস হয়ে গেল না? এই জন্য একটা জিনিস হচ্ছে, তো এটা যদি একটু বুঝাই, যে তারের মধ্যে যে যখন কারেন্ট পাস করতেছে, তো ও কিসে কনভার্ট হচ্ছে বলতো, সাম কাইন্ড অফ হিটে কনভার্ট হচ্ছে, হিট লস, হিটে কনভার্ট হচ্ছে। আর এই হিটটা কনভার্ট হলেই তো এইটা হচ্ছে আমাদের সিস্টেম লস। আর এই সিস্টেম লস যখন হবে, কারেন্টের অপচয়টা হবে। এটা কোন ক্ষেত্রে হয়, যখন কারেন্টটা কি আই বেশি থাকে কিন্তু ভি কি থাকে, কম। তো আমাদের জন্য এই জন্য আমরা যে কাজটা করব, যে সিস্টেম লসটাকে আমাদের কমানো লাগবে, অপচয়টাকে কমানো লাগবে। তো এই অপচয়টা কমানোর জন্য সাধারণত আমরা কি ব্যবহার করব, ট্রান্সফরমার ব্যবহার করব। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের এই জিনিসটার কাজটা কি থাকে, যেখানে পাওয়ারটা তৈরি হয় সেখানে কি থাকে, আমাদের ভোল্টেজটাকে বাড়ায় দিই। যদি ভোল্টেজটা বাড়ায় দিই, তখন একটা জিনিস মনে রাখবা, যে ট্রান্সফরমারের টোটাল পাওয়ারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো এইখানে ক্ষেত্রে যে সিস্টেম লসটাকে আমরা যদি কমাইতে চাই, তখন অবশ্যই আইটাকে কি কমায় দেওয়া লাগবে। আই কমাইতে হলে ভি বাড়াইতে হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, যে ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে বা ব্যাপারটা কি, সেটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট একটা নোট আমরা লিখতেছি ট্রান্সফরমারের ক্ষেত্রে। এই ইম্পর্টেন্ট নোটটা একটু লিখে রাখো। পাওয়ার বা কোনো কিছুর ক্ষমতা, E ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ভি আই, যেটা ফিক্সড মানে কনস্ট্যান্ট। ধরো এটাকে কনস্ট্যান্ট বললাম। এখান থেকে একটা জিনিস বলা যায়, ভি ইজ প্রপোর্শনাল টু 1/i, মানে ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই। এটা কিন্তু চলতরিতে পড়ার কথা, চলতরিতে পড়ে আসছি অলরেডি আমরা। তো এখানে একটা জিনিস বলা যায়, ভি ইজ প্রপোর্শনাল টু 1/i, মানে এখান থেকে তুমি নিচে একটা কমেন্ট লিখতে পারো, ভি যদি বাড়াই তখন আই কেমন হবে। এটা একটু বলো তো নিচে কমেন্টে, ভি যদি বাড়াই আমরা তখন কারেন্ট বাড়বে নাকি কারেন্ট কমবে, যখন পাওয়ার ফিক্সড, ক্ষমতা নির্দিষ্ট থাকবে। নিচে কমেন্টে লিখে ফেলো। এখানে যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা সাধারণত অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট গুলো নিয়ে কাজ করি। আকাশ, উম আমি একটা কথা বলো, ভি বাড়লে না, কারণ একটা জিনিস খেয়াল করো তো, রাইসা এরপর সারা ওরা বলতেছে কমবে, কারণ দেখো ভি এর সাথে আই এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক না ইনভার্সলি প্রপোর্শনাল। যদি ঘটনাটা হয়, তখন ভি যদি বাড়ে আই অবশ্যই কমবে। আর এখানে একটা কথা, ভি যদি কমে আই অবশ্যই কি হবে, বাড়বে। এটা হচ্ছে একদম বেসিক সেন্স বা বেসিক যে কাজটা, সেটা নিয়ে কথাবার্তা। ভি আর আই এর যে সম্পর্কটা নিয়ে কথাবার্তা হচ্ছে এইটা। এই জন্য ট্রান্সফরমারের ক্ষেত্রে, যেখানে আমাদের অনেক দূরে কারেন্ট পাঠানো লাগবে, মানে কি অনেক বেশি তার নিয়ে কথাবার্তা বলা লাগছে, এই যখন ব্যাপারটা হবে অনেক বেশি তার ফ্লো করতেছে, আর যদি আইটা বেশি থাকে তখন কি সিস্টেম লস বেশি হবে। তো এখানে একটা ছোট্ট একটা কথা বলতে পারি, আর এখানে একটা কমেন্ট ছোট্ট, আই যদি বেশি থাকে সিস্টেম লসও কি থাকবে, বেশি। আর আই যদি যত কম করতে পারবা, সিস্টেম লস কি থাকবে, কমে যাবে। এই জিনিসটা একটু মনে রাখতে পারো। এখন ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, উম ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে সেইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আর এখানে একটা জিনিস বললো, যে ডিসি কে কেন করা যায় না, কারণ ডিসির ম্যাগনিটিউডটা এটা ফিক্স থাকে, সেটাকে চেঞ্জ করতে পারি না, ট্রান্সফর্ম করতে পারি। সেই কারণে যে ব্যাপারটা থাকবে, এই যে ব্যাপারটা, ওকে, এটা হচ্ছে সিস্টেম লস নিয়ে ছোটখাটো কথাবার্তা। আমরা ক্লাসের কিন্তু একদমই লাস্টের দিকে, তো আমরা ছোটখাটো ট্রান্সফরমারের জাস্ট বেসিক কয়েকটা জিনিস একটু দেখাবো তোমাকে। এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমার অ্যাকচুয়ালি গঠন করা হয় কিভাবে সেটা নিয়ে। ট্রান্সফরমারের ক্ষেত্রে এরকম লোহার বা কাঁচা লোহার কতগুলো শীটের মতো থাকে, পাতের মতো। এগুলোকে এরকম এক্সেন্ট্রিক, মানে একটার সাথে একটাকে অ্যাকচুয়ালি সংযুক্ত করা হয়, এরকম পাতগুলাকে স্যান্ডউইচের মতো লাগানো থাকে। তো এখানে একটা অংশে তারের কুণ্ডলী পেঁচানো থাকে, দুইটা অংশ থাকে। মনে রাখবা, যেই পেঁচানো তারটা বা যেই অংশটা
মধ্যে কারেন্টটা দেওয়া হয় সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ইনপুট, আর বের হচ্ছে সেটা কি আউটপুট। তো এটা একটু বাংলা নাম আছে, এটাকে আমরা বলি অন্তর্গামী, আর এটাকে আরেকটাকে বলি আমরা বহির্গামী। ইংলিশে যদি বলি আমরা এটাকে অনেকে প্রাইমারি বলতেছি আর এটাকে বলতেছি সেকেন্ডারি। প্রাইমারি বলতেছি, সেকেন্ডারি বলতেছি। ওকে, তো এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি পি কুণ্ডলী, এটা হচ্ছে এস কুণ্ডলী, তাই তো? তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি বেসিক ট্রান্সফরমার আমাদের, যে প্রাইমারি সেকেন্ডারি যে ব্যাপারটা থাকবে। বা আরেকটা জিনিসও বলে, আমি যে জিনিসগুলো বলে সেগুলো একটু বলে দিচ্ছি। এইটাকে বলে প্রাইমারিটাকে বলে মুখ্য কুণ্ডলী, মুখ্য, আর সেকেন্ডারিটাকে আমরা বলতেছি গৌণ। তোমরা টোটালি যে নামগুলো আমি লিখলাম টোটালটাই লিখে ফেলো, যে সবগুলা নামে লেখা হয়। ইনপুট আউটপুট বলবে, অন্তর্গামী বহির্গামীও বলবে, প্রাইমারি সেকেন্ডারি বলবে, অথবা মুখ্য অথবা গৌণ বলবে। ওকে, এইটার ক্ষেত্রে আমি যদি বলি এটার ভোল্টেজটা, বিভবটা ইপি, এটা কারেন্টটা হচ্ছে আইপি, কারেন্ট দিচ্ছ, আর এটার পাক সংখ্যা হচ্ছে এনপি, মানে এন সংখ্যক বার তার পেঁচানো আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে, এটা হচ্ছে ওর কারেন্ট, ইএস হচ্ছে ওর বিভব, আর এনএস হচ্ছে কি ওর পাক সংখ্যা। এই কথাগুলো একটু বললাম। এখন এইটার জন্য যদি একটু বুঝতে সমস্যা হয় তখন আমরা ছোট্ট একটা ব্যাপার করতে পারি, যদি বুঝতে সমস্যা হয় তোমাদের। এটার জন্য একটা ব্যাপার করা যেতে পারে, যেখানে ই মানে বুঝাচ্ছি আমরা, ই মানে বুঝাচ্ছি বিভব, আই মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ, আর এখানে এন মানে হচ্ছে পাক সংখ্যা। এটা আমি একটু সাইডে লিখে দিলাম, হ্যাঁ, এটা বোঝার জন্য। ই মানে আমরা বুঝাচ্ছি এখানে বিভব, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এন মানে হচ্ছে পাক সংখ্যা, যে কত নাম্বার অফ টার্মস বলে এটাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রাইমারি সেকেন্ডারি কিসের বেস অনুসারে আসে? প্রাইমারি মানে বুঝে প্রাথমিক ভাবে কোন কুণ্ডলীতে প্রবেশ করছে, সেকেন্ডারি মানে সেকেন্ডারি ভাবে কোন কুণ্ডলীতে প্রবেশ করলো, সেটা একটু বুঝাই তোমাদের। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি যে ব্যাপারটা থাকবে। ছোট্ট একটা জিনিস খেয়াল করো এখানে, এই জিনিসটা পড়লে ফর্মুলাটা দাঁড় করানোর পরে আমাদের এই পোর্শনটা একটু শেষ হয়ে যাবে। তো প্রাইমারি কুণ্ডলীর ক্ষেত্রে এখন বিভবটা, মনে আছে আমরা ফ্যারাডের সেকেন্ড লটা পড়ছিলাম বা আবেশের সূত্র পড়ছিলাম। তো আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, আবেশের সূত্র হতে, বই ডিরেক্টলি প্রমাণটা দেওয়া নাই, এই জন্য অনেকের একটু বুঝতে সমস্যা হয়, এই জন্য একটা কথা বললাম। আবেশের সূত্র হতে ইপি এর ক্ষেত্রে লিখতে পারি কি মাইনাস এনপি ডেল ফাই বাই ডেল টি। আর দেখো তো সেকেন্ডারি কুণ্ডলীর জন্য বলতে পারি কি ইএস ইকুয়াল টু মাইনাস এনএস ডেল ফাই ডেল টি। ওকে, কারণ এখানে আবেশ হচ্ছে, এটা প্রাইমারি কুণ্ডলীর জন্য, এটা সেকেন্ডারি। আর সবসময় মনে রাখবা যেহেতু ওদের মধ্যে ফ্লাক্সের পরিবর্তন গুলা কি থাকবে সেম, কারণ যে বলরেখাগুলো বের হবে সেই বলরেখাগুলো এই কুণ্ডলীটাকে কি করবে অতিক্রম করবে, মানে বলরেখা চেঞ্জ হয় নাই, তো ফ্লাক্সের পরিমাণ সেম। তো আমি যদি এখানে একটা কাজ করতে পারি, এটা 1, এটা হচ্ছে 2, আমরা যদি এখন এই কাজটা করি যে 2/1, তখন এর ব্যাপারটা কি থাকে দেখো, 2/1 করলে ইএস বাই ইপি ইকুয়াল টু কি বলা যায়, এনএস বাই এনএস বাই এনপি বলতে পারি, তাই না? এটা বলা যায়। এটা একটু বক্স দিতে পারি, এটা আমাদের ফর্মুলা। ওকে, এইটা একটা ব্যাপার গেল, যে এখানে কি হইতে পারে না হইতে পারে, এই জিনিসটা দেখে গেলাম। ইএস বাই ইপি মানে সেকেন্ডারি কুণ্ডলীর বিভব আর প্রাইমারি কুণ্ডলীর বিভবের অনুপাতটা ওদের পাক সংখ্যার অনুপাতের সমান। এক্স্যাক্টলি কথাটা এভাবে আসে। এই কারণে আমরা আবেশে অথবা ফ্যারাডের সূত্রটা পড়ালাম, যেটা বই ডিরেক্টলি লেখা ছিল। এখন আমার সেকেন্ড পোর্শনটাতে আসবে, এটার পরেই অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসের এই পোর্শনটা একটু শেষ হয়ে যাবে। এখন দেখো সেকেন্ড পোর্শনটার ক্ষেত্রে আসো, যে আগেই যদি আমরা যদি আরেকটা কথা বলি, যে হেয়ার আমরা একটা কথা বলতে পারি পি ইনপুট আর পি আউটপুট সমান। কেন? আমরা একটু আগেই বললাম, মনে আছে ক্ষমতা সবসময় কি থাকবে ধ্রুব। এখন ইনপুট মানে কি, আমরা একটু আগে যারা ভুলে গেছে ওদের জন্য পি ইকুয়াল টু ভিআই আমরা একটা ফর্মুলা লিখছিলাম, তাই না? যারা ভুলে গেছে ওরা একটু দেখেন, বিভব আর তড়িৎ প্রবাহের গুণফলটা কি ক্ষমতা। এখন ইনপুটের ক্ষেত্রে বলো বিভব কে, ইনপুটের ক্ষেত্রে বিভব হচ্ছে ইপি আর তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি, আর এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ইএস আইএস।
সেম একই ভাবে ইএস আর ইপির যদি আমরা অনুপাতটা বের করি, এটা হবে আইপি বাই আইএস এর সমান। এখানে দেখো বিভবের সাথে তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক চলে আসছে, আর এখানে বিভবের সাথে পাক সংখ্যার একটা সম্পর্ক চলে আসছে। এক্স্যাক্টলি আমরা কি কাজ করব, এই দুইটা সূত্রকে কম্বাইন করব। এখন আমরা যদি উপরে চিত্রটা একটু মুছি, এখানে এই পোর্শনে দুইটা সূত্রকে যদি কম্বাইন করি, কম্বাইন করলে কি লিখতে পারি, অতএব সবার লাস্টে আলটিমেট সূত্রটা ইএস বাই ইপি ইজ ইকুয়াল টু লিখতে পারি এনএস বাই এনপি ইজ ইকুয়াল টু লিখতে পারি আইপি বাই আইএস। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের মূলনীতি, যেটা নিয়ে অনেকগুলো ইন্টারেস্টিং কিছু ম্যাথ আছে আর ইন্টারেস্টিং অনেক কিছু আছে, যেগুলো আমরা এই লাইভ ক্লাসের সেকেন্ড পোর্শনে দেখবো। অবশ্যই এই লাইভ ক্লাসের সেকেন্ড পোর্শনে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস কথা বলা হবে ট্রান্সফরমার নিয়ে, জেনারেটর নিয়ে। আর তোমার যেসব ফ্রেন্ডরা ফার্স্ট পোর্শন করে নাই, ওদেরকে অবশ্যই নক করো যেন সেকেন্ড পোর্শন আমাদের সাথে থাকে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।